Assalamualaikum warahmatullahi wabarakatuh. May peace and blessings be upon you all. কেমন আছেন আপনারা? আপনারা আশা করি খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল চৌধুরীস ইংলিশ হাব। চৌধুরীস ইংলিশ হাব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। টেক মাই কর্ডিয়াল ওয়েলকাম। আজকে আমরা পড়বো WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর একটা কবিতা, জন ম্যাসফিল্ড এর একটা কবিতা সি ফেভার। যারা এই বোর্ডের দশম শ্রেণীতে রয়েছে তোমরা অবশ্যই এই কবিতা থেকে, এই এক্সপ্লেনেশন থেকে উপকৃত হবে বলে কিছুটা আমি আশা করছি। পাশাপাশি যে কেউ এই কবিতাটা পড়তে পারে, especially for those who want to unravel the mystery of literature, who have keen heart to know the literature, তাদের জন্য এই কবিতাটা সমানভাবে হেল্পফুল হবে বলে আশা করছি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই এই বইটা আপনাদেরকে রাখা আবশ্যক। ব্লিস, ক্লাস 10 এর WBBSE বোর্ডের ব্লিস কবিতাটা। যদি অথর এর সম্পর্কে কিছু বলা হয়, যেখানে এটা ছোট্ট করে দেওয়া হয়েছে, because when you are studying a piece of literature, you must know its author and a little bit of its background. এটা একটা কবিতা, সি ফেভার, আর তার অথার হিসেবে আমি রিড আউট করছি, তোমরা বইটা নিয়ে দেখো। জন এডওয়ার্ড ম্যাসফিল্ড, born in 1878 and died on 1967, was an English poet, writer and poet laureate of the United Kingdom from 1930 till his death. He is also remembered as the author of the children's novel The Midnight Folk and the Box of Delight. জন এডওয়ার্ড ম্যাসফিল্ড ছিলেন একজন ইংরেজি লেখক, সাহিত্যিক এবং পোয়েট লরেট, অর্থাৎ সভাকবি। ইউনাইটেড কিংডম এর সভাকবি 1930 থেকে তার মৃত্যু পর্যন্ত। তাকে আরো আমরা মনে করি একজন লেখক হিসেবে, চিলড্রেন্স নোভেলের লেখক হিসেবে, অর্থাৎ বাচ্চাদের উপন্যাসের লেখক হিসেবে। একটা উপন্যাস এখানে তুলে ধরেছে, দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইট। এই ধরনের কিছু উপন্যাসের জন্য, বাচ্চাদের লেখা উপন্যাসের জন্য তিনি বিখ্যাত হয়ে উঠেছেন। এখানে আমি একটা জিনিস ডিফাইন করতে চাচ্ছি, বলতে চাচ্ছি তোমাদেরকে, যে হোয়াট ইজ পোয়েট লরেট। পোয়েট লরেটটা কি? তোমরা দেখে থাকবে, আমরা গোপাল ভাঁড় দেখেছি টিভিতে বা ইতে বা এ ধরনের কিছু। অর্থাৎ এনশিয়েন্ট টাইমে, রাজাদের সময়ে, কতটা এনশিয়েন্ট নয়, কতটা এনশিয়েন্ট, যতদিন আগে ইংল্যান্ডে রাজাদের শাসন অবস্থান করতো, অর্থাৎ মোনার্কি সিস্টেম চালু থাকতো। সেই সময়ে রাজা যখন শাসন সিংহাসনে বসতো, তখন তার পাশে এরকম লাইন দিয়ে কিছু রাজ্যের জ্ঞানীগুণী ব্যক্তি থাকতো। কেউ শিল্পী থাকতো, কেউ বাকপটু থাকতো, কেউ গণিতবিদ থাকতো, কেউ কূটনীতিবিদ থাকতো, এরকম বিভিন্ন ধরনের স্কিল্ড মেন থাকতো। এই স্কিল্ড মেনদের মধ্যে যে ভালো লেখক, সভা কবি, রাজার দরবারে সেও আসন থাকতো, তাদের মধ্যে সেও একজন থাকতো। হি ইজ কল্ড পোয়েট লরেট। আশা করি এবার বুঝতে পেরেছি। তো এই পোয়েট লরেটটা তিনি উপাধি ছিলেন, এবং পোয়েট লরেট ছিলেন 1930 থেকে আপ টু হিজ ডেথ, অর্থাৎ 1967 সাল। পরে যে প্যারাগ্রাফটা দেওয়া রয়েছে তোমাদের ছোট্ট করে, এই প্যারাগ্রাফটা কিন্তু গোটা কবিতার একটা সামারি বা জিস্ট ফর্ম আকারে আছে। কি বলা হয়েছে এখানে? The poem speaks of the excitement of the poet feels at the anticipation of a sea voyage. The passionate description of the seascape reveals the eternal desire of man to seek the splendor of nature. এখানে বলা হয়েছে যে কবিতাটা লেখকের সমুদ্রে যাওয়ার প্রতি যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, যে আবেগ, সে আবেগের সম্পর্কে কথা বলে, সে আবেগের সম্পর্কে আমাদের অবহিত করে, বর্ণনা দেয়। এর পাশাপাশি দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ, এই যে কবিতাটা আমরা পড়তে চলেছি, এই কবিতাটা আমরা কিছু প্যাশনেট ডেসক্রিপশন পাবো, যেটা লেখকের একদম
হৃদয়ের অন্তঃস্থলে নিভৃত কোণ থেকে বেরিয়ে এসছে। সেই প্যাশনের ডেসক্রিপশন গুলো, বর্ণনাগুলো আমাদেরকে একটা ছবি ফুটিয়ে তুলে ধরে রিডার্সদের সামনে, পাঠকদের সামনে। কি ছবিটা? যে ছবিটা কিনা দি ইটার্নাল ডিজায়ার অফ ম্যান, যে ইচ্ছা, মানুষের ইচ্ছা, সমুদ্রে যাওয়ার একটা যে মানুষের ইচ্ছা, সমুদ্রকে আবিষ্কার করার যে মানুষের ইচ্ছা, বিশেষ করে যারা ন্যাভিগেটর, যারা নাবিক, যারা ক্যাপ্টেন, যারা সেইলার, তাদের যে একটা আলাদা উৎসুক মন, এর প্রতি যে একটা নারীর টান, সেই বিষয়টা এখানে ফুটে উঠছে। এবং দ্য স্প্লেন্ডার অফ নেচার, প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির যে আভা, প্রকৃতির যে মানে কি বলবো, আনস্পিকেবল বিউটি, সেই বিউটিটা এখানে আমরা প্রকাশ পাবো। ছাত্রছাত্রী কবিতার আমরা বিউটিটা ধরা পড়বে। জন ম্যাসফিল্ড তার সুনিপুণ দক্ষতায় এটা কিন্তু তুলে ধরেছেন, আমরা কিন্তু সেটা দেখতে পাবো। সেই ছিল a little bit about the discussion of the poet John Masefield, who is an English writer and who is also a poet laureate himself. And then we have discussed a little bit of uh, what we are going to study. Means the gist form of the poem, of our present poem. You can say summary or gist form. We have just known. So let's start the poem. Let's start reciting the poem first. চলো আমরা প্রথমে আবৃত্তি করি, তারপর তিনটে ভাগে ছোট্ট ছোট্ট করে কবিতাটাকে বুঝতে সক্ষম হব, চেষ্টা করব। I must go down to the seas again, to the lonely sea and the sky. And all I ask is a tall ship and a star to steer her by. And the whales kick and the wind song and the white sails shaking, and a grey mist on the sea's face, and a grey dawn breaking. I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. And all I ask is a windy day, with the white clouds flying, and the flung spray and the blown spume and the seagulls crying. I must go down to the seas again, to the vagrant gypsy life, to the gull's way and the whale's way, where the wings like a whetted knife. And all I ask is a merry yarn from a laughing fellow rover, and quiet sleep and a sweet dream when the long fixed over. এটা ছিল একটা জেনারেল একটা রেসিটেশন, যেটা আমি করলাম। তোমরাও ভিডিওটা পজ করে করতে পারো, কারণ যে কোনো কবিতা পড়ার আগে পোয়েটিক মুডে পাঠকদেরকে নিয়ে যাওয়ার জন্য কবিতাটা জেনারেল ভাবে পড়া লাগে। তাই ইউ মাস্ট বি ইন দ্য পোয়েটিক মুড টু আন্ডারস্ট্যান্ড আ পোয়েম। চলো প্রথম স্ট্যান্ডার্ডে আমরা ইলুসিডেট করার চেষ্টা করি, এক্সপ্লেন করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। I must go down to the seas again. আমাকে অবশ্যই সমুদ্রে আবার যেতে হবে। একটু আগে বলে রাখি যে লেখক কিন্তু লেখক হওয়ার পাশাপাশি তার আর একটা পেশা ছিল, সেটা হচ্ছে ন্যাভিগেটর। হি ওয়াজ এ ন্যাভিগেটর। তিনি একজন নাবিক ছিলেন, জাহাজ পাড়িদার যিনি সেইলার ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, বা ক্যাপ্টেন্স যে কো-ওয়ার্কার্স ছিলেন এ ধরনের। তো সেজন্য বলছে আমাকে আবার সমুদ্রে পাড়ি দিতেই হবে, আমাকে অবশ্যই সমুদ্রে আবার যেতেই হবে। তো দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সেই নির্জন সমুদ্রে এবং সেই নির্জন আকাশে। সমুদ্রে কি বাড়িঘর থাকে, জনগণ দেখা যায়? সমুদ্রে তো জনগণ নেই, সমুদ্র তো ফাঁকা। লোনলি সি, নির্জন সমুদ্র, নির্জন আকাশ। And all I ask is a tall ship and a star to steer her by. এবং এই যে সমুদ্রে আমি যাত্রাটা করছি, লেখক বলছেন জন ম্যাসফিল্ড, এই যাত্রাটা করার জন্য আমার যা কিছু দরকার, সেই দরকারগুলো হচ্ছে প্রথমত একটা শিপ, একটা পেল্লায় বড় জাহাজ চাই, টল শিপ, and a star to steer her by, এবং একটা তারা চাই
যাতে করে সেই জাহাজটাকে স্টিয়ার করা যায়। এখানে স্টিয়ারটা ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। আমরা গাড়ির স্টিয়ারিং করেছি, গাড়ির স্টিয়ারিং জানি তো, এই স্টিয়ারিং ওটা নাউন, এটাকে ভার্ব করা হয়েছে এখানে টু স্টিয়ার হার বাই। এখানে জাহাজকে হার বলা হচ্ছে প্রোনাউন হিসেবে, গ্রামার ইংলিশ গ্রামার অনুযায়ী, যেহেতু ফেমিনিস্টিক একটা ভাব রয়েছে, যেরকম মুনকে শি বলা হয়, সানকে হি বলা হয়, একটা গ্রামারের বিষয়। সেই জন্য বলছে লেখক যে অল আই আস্ক ইজ আ টল শিপ এন্ড আ স্টার টু স্টিয়ার হার বাই। আমার যা কিছু দরকার সেটা হচ্ছে একটা পেল্লায় বড় জাহাজ এবং একটা তারা, যাতে করে সেই জাহাজটাকে দিক নির্দেশনা দেওয়া যায়। তোমরা এবার ভাবছো যে তারা কি করে জাহাজকে দিক নির্দেশনা দেবে? আগেকার যুগে কম্পাস ছিল না, তখন কম্পাস আবিষ্কার হয়নি, তাই কম্পাস এর পরিবর্তে ধ্রুব তারা অর্থাৎ পোল স্টারকে লক্ষ্য করে নাবিকরা জাহাজের দিক নির্ণয় করত। কারণ সমুদ্রের তো চারিদিকে জল, কোনটা পশ্চিম, কোনটা পূর্ব, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, ভেরি ডিফিকাল্ট টু ডিটেক্ট, ভেরি ডিফিকাল্ট টু ডিটেক্ট। খুব কঠিন ছিল ধরা, খুব কঠিন ছিল বোঝা। তাই দে ইউজ টু ইউজ পোল স্টার, বিশেষ করে ধ্রুব তারা, টু স্টিয়ার শিপস। তারা ধ্রুব তারাকে ব্যবহার করতো, আকাশে ওটা ধ্রুব তারা, যাতে করে জাহাজটা কোন দিকে দিক নির্দেশনা করে। তো সেখানে এখানে লেখক বলছেন যে আমার একটা পেল্লাই বড় জাহাজ চাই আর একটা ধ্রুব তারা চাই, যাতে করে সেই জাহাজটাকে দিক নির্দেশনা দিতে পারে। And the wheels kick and the wind song and the white sails shaking. এবং জাহাজের এবং ওই হুইলস কিক চাই। এখানে কিক মানে আমরা লাথি জানি, কিক হিম মানে বলি তাকে লাথি মেরে তালি দাও, কিক হিম অ্যান্ড গেট আউট, এরকম আমরা কিছু বলি। এখানে লাথি কিক মানে লাথি নয়, এখানে কিক বলতে কি হুইলস কিক। জাহাজে তো স্টিয়ারিং থাকে, সমুদ্রের বিপুল জলরাশি যখন জাহাজের পাটাতনে ধাক্কা লাগে, তখন ওই জাহাজে যে পেল্লায় বড় স্টিয়ারিংটা থাকে এ ধরনের, সেই স্টিয়ারিং এও একটা ধাক্কা লাগে। সেই ধাক্কাটা লেখক অনুভব করেছেন, সেই ধাক্কাটা লেখককে তাড়িত করে। সেই ধাক্কার সঙ্গে যেন লেখকের নারীর টান, সেই ধাক্কাটা লেখক পেতে চেয়েছেন। সেই ধাক্কার প্রতি লেখক কি এনথুসিয়াস্টিক। সেই জন্য বলছে দ্য হুইলস কি, ওই চাকার ধাক্কাটা চায় না। and the wind song, আচ্ছা এই বাতাসের গান। সমুদ্রে যেহেতু কোনো বাধা পায় না, স্থলভাগে বাড়ি, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি অনেক বাধা, তাই বাতাসটা ধাক্কা চাই, চাকার ধাক্কা, এবং আর চাই বাতাসের গান, শোঁ শোঁ বাতাসের গান, এক নাগাড়ে বয়ে যাওয়া শোঁ শোঁ বাতাসের গান চাই। আর কি চাই লেখকের? অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। তোমরা এও জানো যে আগেকার জাহাজগুলো কিন্তু মোটর চালিত ছিল না, এত আজকালকার জাহাজের মতন এত আধুনিকতা ছিল না। কি ছিল? পালতোলা জাহাজ ছিল। সেই পালতোলা জাহাজ পাল তুলে দিয়ে বাতাসকে ব্যবহার করে জাহাজটা চালানো হতো। সেই পালতোলা জাহাজের যে হোয়াইট সেলস থাকে, সেই পালতোলা জাহাজের যে সাদা রঙের বিশাল বড় একটা চাদর টাইপের একটা যে যেখানে ধাক্কা মেরে বাতাসটা জাহাজটা চলতো, সেই জিনিসটা যে হাওয়াতে নড়ে যাওয়া, দ্যাট দ্যাট অবজেক্টস শেকিং, সেই শেকিংটা লেখক। অর্থাৎ কিরকম একটা এনথুসিয়াস্টিক জিনিস, ছোট 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 জিনিস বর্ণনা দিয়ে লেখক বোঝাতে চাচ্ছেন যে হাউ এনথুসিয়াস্টিক আই এম টু গো টু দ্য সি ওয়ান্স এগেইন। আমি আবার সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য কতটা পরিমাণে আকুল, এটা বোঝানোর জন্য। অর্থাৎ সেই ফটফট করে উড়ে যাওয়া সাদা হোয়াইট সেল শেকিং দেখতে চান, সেই নড়ে যাওয়াটাই যেন লেখককে তাড়িত করে, লেখককে আনন্দ দেয়। আর কি লেখক চান? আবার সমুদ্রে যাওয়ার জন্য। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, সমুদ্রের বুকে, সমুদ্রের উপরে ধূসর যে কুয়াশা, সেই ধূসর কুয়াশা, ডিউড্রপ, সেই ধূসর কুয়াশা লেগে থাকা যায়। কিরকম লেখকের কল্পনা, মানে এইরকম দিন, এইরকম পরিবেশ লেখক যেন পছন্দ করেন সমুদ্রে যাওয়ার জন্য। অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, এবং এমন একটা ভোরবেলা যেটা ধূসর হবে, সেই রকম ধূসর ভোরবেলা লেখক চান। ধূসর ভোরবেলা, অর্থাৎ ভোরবেলা কিন্তু কুয়াশাচ্ছন্ন, ধূসর, এরকম ভোরবেলা চান।
আজকে এতটাই পড়ানো হলো। এটা যদি আমরা সাম আপ করি, এর পরবর্তীতে পার্ট 2 পার্ট 3 হতে পারে, বা এর পরবর্তীতে পার্ট 2 এ শেষ হতে পারে। তো in this part, in this very stanza, first stanza of John Masfield's Sea Fever, we have come to know that earlier the poet John Masfield had sailed to sea many times, being a navigator. However, he is crazy to go to the sea once again. Why? Because going to the sea and on the event of enjoying sea voyages, he takes delight. His soul takes delight. So he wants to go to the sea once again. That's why in the very first line we have been witnessed that he must go down to the seas once again. However, he had gone to the sea many times. So some tools are required, according to him, to go to the seas. What are the tools? What are the things he needs? The tools he needs are a tall ship, first of all, and a star to steer her by, the second, and the wheels kick, and the wings down, and the white sails shaking. And number 6, a grey mist of the sea space he would like to see on his sea voyage, and a grey dawn breaking. So these are the 7 requirements of the poet, and he goes down the sea to discover the sea, to know the sea. আজকের মতো এতটাই থাকলো। এরপরে সেকেন্ড স্ট্যাঞ্জা এবং ফার্স্ট স্ট্যাঞ্জা নিয়ে আমি উপস্থিত হব। আশা করি এই এক্সপ্লেনেশন থেকে তোমাদের বা আপনাদের কিছুটা হলেও উপকৃত হয়েছে। Thank you for staying with me such a long time. We will be meeting with another video. Keep praying for me and I'll do the same for you. Bye for now. Stay healthy, stay good. Assalamualaikum warahmatullahi wabarakatuh. May peace and blessings be upon you always.